জয় শ্রীরাম। গরমকাল পড়ে গেছে আর শীতকালের ড্রেস পরে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কিন্তু কোনো মিনি ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখো। দিনটা ছিল 20 জানুয়ারি। আমরা সব রেডি ফেডি হয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে দিয়েছি। এখন আমরা বেরুবেরু করতে চললাম। কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দাঁড়াও, তোমার দাদাভাই গাড়িতে উঠে গেছিলো, এখন আমাদের গাড়িটাও স্টার্ট নিয়ে নিয়েছে। দেখো, ফুল ফ্যামিলি আমরা বসে পড়েছি বেরুবেরু করতে যাওয়ার জন্য। আমার মনে তো খুব এক্সাইটমেন্ট ছিল যে এতদিন বাদে একটা কোনো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি ফাইনালি। আমরা সোজা এখন চলে যাব কলকাতা স্টেশন। কথা বলতে বলতে আমরা স্টেশন পৌঁছে গেছিলাম। তারপর গাড়ি থেকে নেমে সমস্ত লাগেজপত্র নিয়ে সোজা হাঁটা দেবো স্টেশনের ভেতরে। আর এদিকে যখন বাবানকে নামাচ্ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মা কি করছে, এত লাগেজপত্র নিয়ে কোথায় যাচ্ছি আমরা, ও তো বুঝতেই পারছে না। তারপর সোজা হাঁটা দিলাম স্টেশনের ভেতরে যাওয়ার জন্য। তারপর 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। এদিকে কিন্তু শেষ নয়, আরও আছে। আমরা কিন্তু একা যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা গ্রুপদের সাথে। আমাদের পাড়া থেকে একটা গ্রুপ হয়েছে, তাদের সাথেই আমরা ঘুরু করতে যাচ্ছি। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় ঘুরু করতে যাচ্ছি। আমরা 7 দিনের জন্য বেনারস আর অযোধ্যা ঘুরতে যাচ্ছি। আর আমাদের এক্সপ্রেস ট্রেনটা চলে এসে, আমাদের ছিল এক্সপ্রেস ট্রেনের নাম ছিল জম্মু তাওয়াই। দেখো, ট্রেনটা যখন আসলো না, মনটা খুব আনন্দ লাগছিল। তারপর স্টেশনকে টাটা করে দিচ্ছিলাম। যখন আমরা এই যে দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করছিলাম না, তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ আমি যখন নাগপুর ঘুরতে যেতাম, ঠিক এইটাই ক্রস করে যেতাম। যাই হোক, বলতে বলতে দেখো তোমাদের দাদাভাই কোথায় গিয়ে বসে রয়েছে। কারণ নিচের সিটে না জায়গা পাচ্ছিল না, সব বাচ্চা কাচ্চা ছিল আর সিটটা ছিল ভর্তি। এর জন্য ও জায়গা পায়নি বলে সোজা 3 তলা ছাদে গিয়ে বসেছিল। আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, আমার তো অপূর্ব লাগছিল। আমরা ততক্ষণে বিহারে ঢুকেও গেছিলাম। কথা বলতে বলতে দেখো সময়টা কিভাবে কেটে যায়। আমরা রেডি হচ্ছিলাম নামবো বলে, আমাদের ট্রেনটা একদম রাইট টাইম ছিল, তাই আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের ভোর 6টার সময় অযোধ্যায় নামতে হবে, তাই আমরা রেডি হচ্ছি। যখন আমরা অযোধ্যা স্টেশনে নামি, আমরা নেমে না পুরো অবাক হয়ে যাই, কারণ চারিদিকে এত ঘন কুয়াশা। সত্যি এত ঘন কুয়াশা আমরা তো কলকাতায় কোনোদিনই দেখিনি। তো যাই হোক, এত ঘন কুয়াশা ছিল, এপার থেকে ওপার কিছু দেখাই যাচ্ছিল না। আর ওখানে তো খুবই ঠান্ডা ছিল। তারপর আমাদের যেহেতু ওখান থেকে বেরোতে হবে, তাই আমরা সোজা লাগেজপত্র নিয়ে হাঁটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখো, দাদু আর নাতি কি সুন্দর টুকটুক করে হেঁটে চলছে। আর এদিকে চারিদিকে লোকজনের প্রচণ্ড ভিড় ছিল, কারণ কুম্ভ মেলা চলছিল, প্রচণ্ড ভিড়। আর গিয়েই দেখি কি ইলেকট্রিসিটিটা অফ। ভাবা যায় এরকম লাগেজপত্র নিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া ওভারব্রিজ হয়ে খুব কষ্টের হয়ে যায়। নামার সময় দেখি সেম সিচুয়েশন। তারপর ওই ভিড়ের মধ্যে লাগেজপত্রগুলো ভারীও হয়েছিল, সেগুলো নিয়ে নামছিলাম, কারণ শীতকাল বলে কথা, জিনিসপত্র তো বেশি হবেই। সেই লাগেজপত্র নিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডের দিকে। টোটো স্ট্যান্ডটা একদমই স্টেশন থেকে বেরিয়ে। আর বাইরেটা এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ? এটা স্টেশনের বাইরেটা, ভেতরটা তো আরোই সুন্দর। যেহেতু আমরা ওখানে নামিনি, একটু দূরে নেমেছিলাম, তো এখান থেকে একটু হাঁটতে হয়েছিল। যখন যাচ্ছিলাম তখন প্রথমে দূর থেকে একটা দুটো হনুমান বুঝতে পারছিলাম, কাছে গিয়ে দেখি অনেকগুলো হনুমান জড়সড় হয়ে বসে রয়েছে ঠান্ডার মধ্যে। তারপর দেখো, ওই দেখো পটলু বাবু পটলুকে টলিতে বসিয়ে নিয়ে যাচ্ছে। পটলু তো আর হাঁটবে না, তাই ওকে টলিতে বসিয়েছে। আর এই দেখো স্টেশনটা খুবই সুন্দর, আমার এত ভালো লাগছিল বাইরের দিয়ে। আর তার মধ্যে এত ঘন কুয়াশা, বলার মতো না। ওর মধ্যে আমার যেন বেশ একটা ভালো লাগছিল। তারপর গল্প করতে করতে আমাদের গাড়িটাও চলে এসেছিলো আর আমরা উঠে পড়েছিলাম। তো সবাই মিলে বসে বেশ গল্প টল্প করছিলাম। আর ঠান্ডার মধ্যে বেশ জড়সড় হয়ে বসতে খুবই ভালো লাগে। তো এই করতে করতে বাবার না একটু বায়না করছিল, ওকে একটু বিস্কুটও খাওয়াচ্ছিলাম। এই করে শুরু হয়ে গেল আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য। স্টেশন থেকে হোটেলের দূরত্ব বেশি ছিল না, 15 থেকে 20 মিনিট ছিল। গাড়িতেই লাগছিল, মানে টোটোতেই লাগছিল। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এতটাই ঘন কুয়াশা ছিল, সেরকমভাবে কিছু দেখা যাচ্ছিল না। আর হ্যাঁ, ওখানে যেতে গিয়ে আমি অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছিলাম, এবং ছোটো ছোটো মন্দির। যেহেতু অযোধ্যা একটা ধর্মীয় স্থান, তাই ওখানে প্রচণ্ড মন্দির আছে। তো চলো, বলতে বলতে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল চন্দ্রাসা ভিলা। ওখানে তোমার সমস্ত রকমের সুবিধা ছিল। চেক ইন ছিল 12টা, চেক আউট ছিল 11টা। আর এখানে ওয়াইফাই, অনেক রকম সুবিধা ছিল। তো যাই হোক, এই করতে করতে আমরা হোটেলে যখন আমরা যাই তখন 7:30 বাজে। ওই সময় চেক আউটের টাইম ছিল না, আর হোটেলে অলরেডি লোকজন ছিল
আমাদের রুমে। তো অনেক কষ্টে একটা রুম ফাঁকা হয়েছিল, তো অনেকজন এই রুমে ঢুকে গিয়ে রেডি হওয়া স্টার্ট করেছে, ফ্রেশ হওয়া স্টার্ট হয়ে গেছিলো। তারপর আমরা আমাদের রুমটা পেয়েছিলাম। তো দুটো রুম পাশাপাশি ছিল, বাবা মাদের আর আমাদের, তো একসাথেই ছিল, শুধু মাঝখানে একটা দরজা টাইপের ছিল। এই যে আমাদের রুমটা, এটা প্রথমে মা বাবার রুম দেখালাম, তারপরে এটা আমাদের রুম। তো খুব ভালো ছিল রুমটা, বলার মতো না, আমার খুব ভালো লেগে গেছে। কারণ রুমের সমস্ত কিছু ছিল, মানে একটা কেটলি ছিল, একটা ওয়ার্ড্রফ টাইপের ছিল, সমস্ত রকম সুযোগ সুবিধা ছিল। সব থেকে বেশি আমার ভালো লেগেছে বাথরুমটা একদম লিট অ্যান্ড ক্লিন ছিল। মানে আমি ভাবতে পারিনি যে বাথরুমটা তো পরিষ্কার পাবো। আর যে কোনো হোটেলে আমি বাথরুমটাকে একটু বেশি দেখি। আর এখানে রান্নাঘরের জায়গা করা আছে, কিন্তু রান্না করার সুবিধা নেই। আগে হয়তো দিত, এখন বন্ধ করে দিয়েছে। যেহেতু অযোধ্যা একটা ধর্মীয় স্থান, প্রথমেই বলেছি ওখানে সবসময় নিরামিষই চলে, ওখানে আমিষের কোনো জায়গাই নেই। তারপর আমরা পুরোপুরি ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। সারাদিনের একটা টায়ার্ড, মানে রাত্রিবেলা একটা টায়ার্ডনেস, তো এই করে কাটিয়ে কুটিয়ে আমরা যখন খেতে যাই তখন একটু লেট হয়ে গেছে। তো সবাই একটু বকাবকি করছে, এত দেরি কেন হচ্ছে। তারপর আমরা লুচি আর আলুর তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ ছাদটা কতটা বড়, আর ওখানে না প্রচণ্ড পরিমাণে হনুমানের উপদ্রব আছে। একটা লোক রাখা হয়েছিল হনুমানকে তাড়ানোর জন্য। তারপর আমরা লাঞ্চ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা সাইট সিন করতে বেরোবো। সাইট সিনের মধ্যে লাইট হাউস আছে, সরোজিনী নদী আছে, আর এছাড়াও অন্যান্য জায়গা আছে, সেগুলো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার। যতগুলো সাইট সিন ছিল সবকটা আমাদের হোটেলের থেকে 5 থেকে 10 মিনিট ডিস্টেন্সে ছিল। আর ওখানে সব টোটো ভাড়া মাথা পিছু 10 টাকা করে। আমরা সরোজিনী দেখতে যাচ্ছি, খুবই ভালো ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে। আর আমরা চলে গেছিলাম সরোজিনী নদী। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সরোজিনী নদী, চারিদিকে শুধু লোক আর লোক, আর মাঝখানে এরকম ছোট্ট পুকুরের মতন, এত ভালো লাগছিল। কিন্তু ওখানে আমাদের একটা জিনিস হয়েছে ভুল, সেটা হচ্ছে আমরা জানতাম না ওখানে স্নান করা হয়, বাট ওখানে স্নান করা যায়। তো আমরা তো পুরো স্নান টান করে খেয়ে দিয়ে গেছি, তো কী করবো, আমরা তো আর স্নান করতে পারবো না। তাই জন্য আমরা ভাবলাম একটু জলটা গায়ে ছিটিয়েই নিই, কারণ এইটুকু তো একটা নিয়ম কাজ করাই যায়। তারপর ওখানে ডালা পাওয়া যাচ্ছে এরকম ফুলের, 10 টাকা করে বাটি, প্রদীপ দিয়ে ফুল দিয়ে থাকে শুধু বাটিটার মধ্যে, ওখানে কোনো প্রসাদের কোনো ব্যাপার নেই। যেহেতু এই জায়গাটায় রামচন্দ্র স্নান করতে আসতো, তো এই জন্য এই জায়গাটাকে একটা পুণ্য জায়গা, মানে পুণ্য স্থান বলে সবাই জানে। তো এখানে একটু পুজো করতে হয়, তাই আমরা ওই একটা বাটি নিয়ে, মানে ডালা নিয়েই আমরা সবাই মিলেই পুজো করেছি। তো বাবাকে বললাম আসো একটু পুজো করো, বাবানকে একটুখানি প্রদীপের দিলাম, মাও ওই জলটা একটু ছিটাচ্ছিল নিজের গায়ে, তারপরে আমি প্রদীপটা জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল যখন যাচ্ছিল। এরকম আমার না, এরকম অনেক লোকের এরকম প্রদীপের বাটিটা বেশ সুন্দর করে জলে ভাসতে ভাসতে যাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে এই জল নিয়ে আমি একটুখানি ছবি টবি তোলার চেষ্টা করছিলাম, ভিডিও করলাম। আর এদিকে দেখো জেঠি বসে রয়েছে, জেঠি আর আমার বাবা, এরা দুজনের পায়ে একটু সমস্যা বলে হুইল চেয়ার করা যায়। ওখানে হুইল চেয়ার যদি করাতে হয় তাহলে 100 টাকা করে, তার আগে একটু বার্গেনিং করে নেবে। তারপর যখন আমরা একটু আগিয়ে এসে দেখি, তখন এটা একটা বড়, মস্ত বড় একটা নদী। এই নদীর জলটাই ওইখানে বাদ দিয়ে, যে দেখতে পাচ্ছ এখানে যে বাদ দেওয়া রয়েছে, এইখানে বাদ দিয়ে সুন্দর একটা স্নানের জায়গা করেছিল রামচন্দ্র। এটা বুদ্ধি খাটিয়েই করেছিল বলতে পারো। তো এখানে সবাই স্নান করছে, দেখে জলটা কিন্তু খুব ডিপ না, হাঁটু জল অবধি, এখানে সবাই স্নানই করে এরমভাবে। তারপরে এখানে চারিপাশে অনেক মন্দির আছে, এবার সব মন্দির তো ঘুরে ঘুরে দেখা সম্ভব ছিল না, যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 4টেই বেজে গেছে। তাই আমরা ওখানে দুটো ফেমাস মন্দির ছিল, সেটা ছিল নাগেশ্বরের মন্দির ছিল একটা প্রথমে, যেটা আমরা যাচ্ছিলাম। আর নাগেশ্বরের মন্দির যেতে গেলে তো জুতো খুলে যেতে হয়, এবার ওখানে জুতো রাখারও জায়গা ছিল, কিন্তু আমার যেহেতু বাবা যায়নি মন্দিরে ওখানে, তাই ওখানেই রেখে জুতো রেখে এসেছি। কিন্তু যখন আমরা ঢুকি তখন স্যাঁতস্যাঁতে জায়গাটা ছিল, এতটাই ভেজা ছিল, মোজা ভাগ্যিস মোজা খুলে এসেছিলাম, মোজা পরে গেলে তো মোজাটা পুরো ভিজেই যেত। তারপর যখন ঢুকি তখন এতটা ভিড়, আর দেখো ভেতরে কত রকমের নন্দী রয়েছে, তারপর চারিদিকে এরকম খুব সুন্দর, মানে আগেকার দিনের মন্দির যা হয়। তারপর যখন আমরা ঢুকছি না, তখন খুব কষ্ট করে শিবলিঙ্গের ভিডিওটা আমি করতে পেরেছি, এখন ভীষণ ধাক্কাধাক্কি হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেছিলাম বাবার ওখানে, বাবা যেখানে বসে ওয়েট করছিল। গিয়ে দেখি বাবা মাথায় তিলক পরে রয়েছে, তো ওর দেখা দেখি তো আমার বাবানও বায়না করলো যে তিলক পরবে, তার জন্য মা, বাবা, আমি, পটলু সবাই মিলে একটুখানি কপালে তিলক এঁকে নিলাম। তো দেখো আমাদের তিলকটা কেমন হয়েছে। তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে যখন যাচ্ছিলাম তখন সরোজিনীর দিকে টাটা করলাম। আর এইটা হচ্ছিল তোমাদের টোটো স্ট্যান্ডটা যেখানে দাঁড়ায়, আর এইটা দেখছো আন্ডার কনস্ট্রাকশন ছিল, খুব মানে ইন্টারেস্টিং জায়গা লাগছিল এটা একটা, কি বুঝতেই পারছিলাম না যে কি। তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম আমরা রামের জন্মস্থান, যেখানে রাম জন্ম নিয়েছিল। তো এই জায়গাটা তো সব কিছুর ডিস্টেন্স বলে দিয়েছিলাম প্রথমে 5 মিনিট। তো ওইখান থেকে এই রামের যে জন্মস্থানে যাচ্ছি, যে রাম জন্মভূমি, এটার 5 মিনিটের ডিস্টেন্স ছিল টোটোতে। তারপর ওখান থেকে সোজা আমরা হাঁটা দিয়েছিলাম। তো এইখানেই একটা ব্যাপার ছিল যেটা আমরা প্রথমে জানতাম না, যেদিন আমরা যাই সাইট সিন করতে সেই দিনকে তো জানতামই না, পরের দিন জানতে পেরেছিলাম। সেটা কি পরে বলছি।
এই রাস্তাটা ধরে আমরা যাবো এখন কনক ভবন, আর এই রাস্তাটা ধরেই যেতে হবে কনক ভবন হয়ে হনুমানগিরি। দুটো জায়গা একই পথে পড়ে। তো যখন আমরা যাচ্ছিলাম তখন চারিদিকে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, দেখতে বাইরে দিয়ে পুরো মন্দিরের মতন, কিন্তু এগুলো সব এক একটা মানে সদন, মানে হোটেল বলতে পারো। প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে হোটেল কোনটা আর মানে মন্দির কোনটা। তো আমি তো প্রথমে ভাবছিলাম মন্দির, তো ভাবছিলাম প্রণাম করি, তারপরে দেখছি না, এগুলো তো ঠিক ওরকম নয়, সদন মনে হচ্ছে। লেখা ওখানে যেহেতু হিন্দিতে, ওই কয়েকটু হিন্দি পড়তে পারি তাই একটু আইডিয়া করে নিয়েছি। তারপরে যখন যাই তখন এই একটা মন্দির চোখে পড়েছিল। আর কি দেখো পুরোটা দেখছো, এগুলো সব এক একটা সদন, আর কিছুই না, মানে এগুলো হোটেল। তুমি এখানে হোটেলে স্টে করতে পারো। দেখো বলতে বলতে চলে আসলাম আমরা কনক ভবনে। কনক ভবনটা সত্যি কথা খুবই সুন্দর দেখতে। যখন আমি মানে জানতামও না ভেতরের দিকে যে কী আছে, তো বাইরের দিয়ে যখন দেখছি ভবনটা এত বড়, তো ভেতরেটা আরও সুন্দর হবে, তাই আমরা চলো ভেতরে ঢোকা যাক। তো যখন আমি ভেতরে ঢুকছিলাম, এখানে তো চারিদিকে হনুমান আর জুতো রাখার জায়গা আছে, কিন্তু জুতো যেখানে সেখানে রাখলে চলবে না, যে সবাই দেখে চুরি চিটিয়ে রেখেছে, এইখানে রাখলে তো জুতো চুরি হয়ে যাওয়ার ভয়। তো আমরা একটা জায়গায় সিকিউর জায়গায় জুতোটা রেখে এসেছি। তারপর যখন ঢুকছি তখন দেখি সবাই সিয়ারামের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে লিখছে। কথা আছে নাকি এরকম লিখলে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি খুব ভালো হয়। তারপর দেখো এই যে ভেতরটা যখন ঢুকছি কি সুন্দর লাগছে, মানে আমার যে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছিল। মানে ভেতরটা যে মানে একটা রাজার বাড়ি হয়, এতটা সুন্দর হয়, সত্যি কথা নিজের চোখে না দেখলে বুঝতামই না। তারপরে সোজা চলে গেছিলাম যে রাম সীতা লক্ষ্মণের মন্দিরে করতে, তো ওখানে পুজো দেওয়াও হয়। আর এটা ছিল একটা ব্যবসা, মানে ওখানকার ওদের কারাবারের জায়গা ছিল, এখানে সব ব্যবসায়ী কাজকর্মগুলো হতো। তো যাই হোক, এখানে তো ঢোকার অ্যালাউ ছিল না। তারপরে এখানে পাদুকালয় ছিল, মানে পদচিহ্ন, প্রণাম করে নিয়ে, যেটা রামেরই পদচিহ্ন ছিল। আর পটলুর বাবা পটলুকে নিয়ে এই যে সিয়ারামটা লিখছে। তা আমিও দেখা দেখি লিখছিলাম, কিন্তু আমার ভিডিওটা আর কে করবে, তাই আমি আমারটা ভিডিও ছাড়াই করে নিয়েছি, ওর বাবারটাই আমি করছিলাম। বেশ সুন্দর করে লিখছিল আমার ছেলে, এটাই সব থেকে বড় ব্যাপার। তারপর ওখান থেকে বেরিয়ে যখন যাই তখন অনেক জায়গা ছিল, দেখো কেনাকাটা করার অনেক জায়গা আছে, এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায়, যা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার না। তাও একটা স্মৃতি হিসেবে বলে না, যেটা কিনে নিয়ে আসা। এইখানে দেখো কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এখানে সব ভিডিও করার জন্য, এগুলো একটা মেনলি ভিডিও করা। আর এই যে মেন একটা জায়গা হচ্ছে হনুমানগিরি। যখন আমরা যাই তখন এতটা ভিড় ছিল, তো আমরা ভাবে দূর থেকে নমস্কার জানিয়েছি, ভগবান আমাকে ক্ষমা করো। যেখানে দেখতে সিসি ক্যামেরার মধ্যে সব ফুটেজগুলো, ওখানেই ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে আমি যাবো না। দূর থেকে আমি ওখানে ঠাকুরকে প্রণাম করে তারপর বাড়ি চলে এসেছিলাম। পরের দিনকে রেডি ফেডি হয়ে আমরা চলে গেছিলাম সোজা রাম মন্দিরে, যেটা হচ্ছে অযোধ্যার মেন জায়গা, রাম মন্দির দেখার মতন, সেখানে আমরা চলে যাচ্ছিলাম। আর সেম ওই একই ব্যাপার, টোটো করে যেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, আমাদের হোটেল থেকে ওই যে রাম মন্দির যেতে গেলে যে প্রথমে বলেছিলাম এটা একটা ব্যাপার হয়েছে, সেটা কি সেটা বলছি। এই যে মানে রাম জন্মভূমির রাস্তাটা দিয়েই যেতে হবে রাম মন্দিরে, এটা হচ্ছে শর্টকাট রাস্তা ছিল, সেটা আমরা আগের দিনকে জানতাম না। তো যাই হোক, পরের দিনকে যখন যাচ্ছি ভালোই হয়েছে, একদিকে জানতাম না, তাহলে একবারে ওইটাও দেখে চলে আসতাম, মনে হয় এরকম হতো। তো সেরকম তো সম্ভব ছিল না। তো পরের দিনকে যখন যাচ্ছি চারিদিকে এত মন্দির ছিল, সেগুলো রাত্রিবেলা খোলা ছিল না, দিনের বেলায় খোলা ছিল। এই সব দেখতে দেখতে আমরা সোজা চলে গেছিলাম রাম মন্দিরের ওখানে। যেহেতু এটা উল্টো রাস্তা ছিল আর শর্টকাট রাস্তা ছিল, তাই আমরা সোজা হেঁটে চলছিলাম। তারপর ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারের জন্য এতটা লাইন, মেল ফিমেল দুটো আলাদা। মেল যদি হুইল চেয়ার লাগে তাহলে মেল পার্সনকেই লাইনে দাঁড়াতে হবে, যদি ফিমেলের হয় অ্যাজ ইট ইজ তাই। তারপর ওখানে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। এই একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছ, এটা পেছনে মানে রাম মন্দির যেতে গিয়ে বাদিকে মন্দিরটা পড়ে, কিন্তু এটা একটা সদন কিন্তু। তো যাই হোক, তারপর দেখতে পাচ্ছ কতটা বড় লাইন। আর আমরা কোন দিন গেছিলাম বলো তো রাম মন্দির দেখতে? 22শে জানুয়ারি। সেই দিন রাম মন্দিরের অ্যানিভার্সারি ডে ছিল। প্রচণ্ড ভিড় ছিল, এতটা ভিড় ছিল কিন্তু একটু ফোটাও কষ্ট হয়নি লাইনে দাঁড়াতে, কারণ লাইনটা অনবরত এগিয়েই চলছিল। আর ওখানকার সিস্টেমটা আমার খুব ভালো লাগছিল। জানি না রাম মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ করবে কিনা, কিন্তু আমরা যতটা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছিলাম। তো আমরা যখন যাচ্ছিলাম তখন জয় সিয়ারাম বলছিলাম। দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর এনার্জি নিয়ে জয় সিয়ারাম বলছে, আর পাশে যত লোকজন ছিল সবাই এই বলতেই চলছিলাম। সত্যি কথা, খুব একটা
একটা কষ্ট হয়নি, কারণ এতটা ভিড় থাকা সত্ত্বেও এত সুন্দর স্মুথলি যে মন্দিরে ঢুকে যেতে পারবো সেটা আমিও ভাবতে পারিনি। প্রথমে ভেবেছিলাম একটু কষ্ট হবে, কিন্তু তা নয়। আর খুব এগিয়েই যাচ্ছিলো, মানে কোনো দাঁড়াদাঁড়ির সিন নেই যে দাঁড়াবো কিছু লোক ঢুকবে, ওরকম কোনো ব্যাপারই ছিল না। সোজা হেঁটেই চলছিলাম, আর মাঝখানে সামান্য একটু দাঁড়াতে হচ্ছিল, এই যেখানে সিকিউরিটি চেক হচ্ছিল। তারপরে হচ্ছিল মেন ব্যাপার, ওখানে যেহেতু আমরা 22শে জানুয়ারি গেছিলাম, প্রচণ্ড সিকিউরিটি ছিল, তাই জন্য ওখানে ফোন কোনো রকমভাবে অ্যালাউ করেনি। ফোন, ব্যাগ কোনো কিছু না, শুধু যদি মানে মানি ব্যাগটা থাকে সেটাই তোমাকে নিয়ে ঢোকার অ্যালাউ আছে। তাই আমরা সব কিছু রেখে চলে গেছিলাম মন্দিরে। রাম মন্দিরে গেছিলাম, রাম মন্দিরে ঠাকুরকে দর্শন করে বেরিয়েছি। তো ওখানে তো ফোন অ্যালাউ করে না, তো লকারে রাখতে হয়েছে। এই যে আমার লকারের পেছনেই লকারের ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে আমরা ব্যাগ এখন কালেক্ট করলাম, এখন এখান থেকে আমরা বেরোবো। আর কি করা যাবে বলো বন্ধুরা, ওখানে তো কোনো রকমভাবে ফোন অ্যালাউ করে না, তাই জন্য কোনো রকম ভিডিও শেয়ার করতে পারি। দর্শন করছিলাম, তখন বাবা আর ছেলে ভীষণ স্লোগান দিতে গেছে, জয় শ্রীরাম। পুরো রাস্তাটা হেঁটেছে, ঠাকুরকে নম করেছে। আর সত্যি কথা বলতে এগুলো শেখাতে হয়নি, ও নিজে নিজে খুব সুন্দরভাবে করেছে, আমার তো খুব ভালো লেগেছে। হয়ে গেছে, তখন আর পাচ্ছি না, আমার বাবার কোলে চলে গেছে। তারাও দেখাচ্ছি কিভাবে। এই দেখো পটলু হাঁপিয়ে গিয়ে বাবার কোলে চলে গেছে। তোমাদের সাথে একটা জিনিস খুব দরকার আছে শেয়ার করা, সেটা হচ্ছে যখন ওখানে কোনো ব্যাগ, মোবাইল যাই রাখবে না কেন, যে টোকেনটা দেবে অবশ্যই সেটা যত্ন করে রাখবে। কোনো কারণে যদি ওটা হারিয়ে যায় বা পড়ে যায়, তাহলে তোমাদের জিনিস সেটা চলে যাবে। আমাদের কপাল খুব ভালো ছিল যে আমরা পেয়ে গেছি আমাদের জিনিস। আসলে বাবান কখন ওর বাবার পকেট থেকে টোকেনটা ফেলে দিয়েছে সেটা আমরা জানতাম না। যখন জিনিস আনতে যাই টোকেনটা পাচ্ছিলাম না, তো অনেক চিন্তায় পড়ে গেছিলাম জিনিসটা পাবো কী করে। তারপর যাই হোক ওখানে জানতে পেরেছিলাম যে একজন ওই টোকেনটা পেয়ে নিতে গেছিলো আমাদের জুতোগুলো, কিন্তু জুতোগুলো ওদের পায়ে সেট হয়নি, তাই নিতে পারেনি। ওখানে খুব জোর বাজা বেঁচে গেছে। আর যেখানে দাঁড়িয়ে আমরা ছবিটা তুলছি, এটা ছিল রাম মন্দিরের মেন গেট। এখানে দাঁড়িয়ে সব ছবি তোলা হয়, সবাই যায়। যাই হোক, আর চারিদিকটা দেখছে পুরো মার্কেটিং এরিয়া, এখান থেকে সবাই জিনিসপত্র কেনাকাটা করে। এইদিকে মা কটা ফটো কিনে নিয়েছিল, যেহেতু আমরা রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে গেছিলাম, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল। তারপর ওইখান থেকে কিছু কেনাকাটা করে সোজা চলে গেছিলাম আমরা হোটেলে। আজকে আমাদের অযোধ্যা শেষ দিন, তো আমরা এখান থেকে বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে যাবো। হোটেল চেক আউট করে সোজা চলে যাবো অযোধ্যা স্টেশনে। এখন আমরা অযোধ্যা স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন 12টায়। তো এখন আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, এখন তো সবে বাজে 10টা 15, এখনো অবধি 1.5 ঘন্টা টাইম রয়েছে, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। চলো আমাদের এখানে অযোধ্যার জার্নিটা শেষ হলো। খুব ভালো ঘুরলাম, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর ঘুরেছি, সারা জীবন মনে রাখবো। আর দেখো ভেতরের স্টেশনটা কতটা সুন্দর, যাওয়ার দিন তো দেখতে পাই, তো আসার দিনকে ভালো করে দেখে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখনো অবধি কিন্তু বেনারসের কিন্তু পার্টটা বাকিই আছে, সেই নেক্সট পার্টটা আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখনের জন্য টাটা।